আসছে তারা এখনো ভারতে হাইলি সিকিউরড রেসিডেন্সিয়াল কোয়ার্টারে থাকতেছেন, যেটা ইন্ডিয়ান আর্মির, কলকাতার আর্মির অফিসাররা যেখানে থাকে তাদের যে বাসভবন, তাদের যে ডিউএইচএস এর মতো আবাসিক এলাকা, সেরকম এলাকায় তারা থাকছেন এবং তাদের সাথে রেগুলার শেখ হাসিনার যোগাযোগ আছে এবং তাদের সাথে বাংলাদেশে কর্মরত সার্ভিং আওয়ামী অফিসারদের সাথে যোগাযোগ আছে। ক্লিনিং অপারেশন যেটা হওয়ার কথা ছিল আমাদের আর্ম ফোর্সেসে, আমাদের ব্যুরোক্রেসিতে, সেই জিনিসটা আমাদের হয় নাই, গণমাধ্যমে হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে, তারা এখনো ষড়যন্ত্র করছে, মতামত তৈরি করবার চেষ্টা করছে, দেশে কেওয়াস লাগাচ্ছে। অতএব এর প্রত্যেকটা জায়গা কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্তৃত্বাধীন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের জায়গায় আছে। আমি সম্প্রতি জানলাম একটা সোর্সে যে সালমান এফ রহমান আনিসুল হককে কোস্টগার্ডের যে টিমটা গ্রেফতার করেছে ভোলা থেকে, তারা গ্রেফতারের সময় 3 ব্যাগ ডলার ছিল, 3টা ব্রিফকেস ভরা ডলার ছিল, যেটা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা দিয়েছে এবং গ্রেফতার করবার 8 দিন পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং জব্দ তালিকার ভিতরে ওই 3 ব্রিফকেস ডলার নাই। টাকাগুলো পেয়ে গেল এবং এর ভিতরে আরো অনেক লেনদেন হয়েছে, তাদেরকে সেফলি ওই পারে পার করে দেওয়া যায় কিনা এই কথা বলে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো সরকারকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটা খতিয়ে দেখতে হবে যে আসলে, এবং যারা গ্রেফতার করেছেন যেই টিমের যে সদস্যরা, তাদেরকে আবার ডিসমিসও করেছে। তাহলে দেখেন, ফোর্সের ভিতরে, আর্ম ফোর্সেসের ভিতরে যারা জেনুইনলি পেশাদারিত্বের সাথে কাজ করছে, যারা অস্ত্র উদ্ধার করতেছে, কোস্টাল রিজিয়নে সুন্দরবনে ডাকাত ধরতেছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে, জমা দিচ্ছে, টাকা পয়সা উদ্ধার করতেছে, তাদেরকে আপনি আবার ডিসমিস করছেন, ফেক কারণ দেখায়া তাদেরকে বাহিনী থেকে বহিষ্কার করছেন, পেনশন দিচ্ছেন না। তো এই প্রত্যেকটা ঘটনা, যেহেতু কোস্টগার্ড ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তাদেরকে এগুলো খতিয়ে দেখা দরকার সিরিয়াসলি, যে অভিযোগগুলো সত্য কিনা। আর একটা ঘটনার জন্য অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হবে যে 33 জন পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল। এবং এই ফ্যাসিবাদের কর্মকর্তাদের শুধু অবসর দিলে হবে না, তাদেরকে ইনভেস্টিগেশন করা দরকার যে গত 17 বছরে ফ্যাসিবাদ কায়েমে তারা কি কি অন্যায় অপরাধের সাথে যুক্ত ছিল সেটাও বিবেচনায় নিতে হবে। এবং এখনো পুলিশ বাহিনীর যে নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি, এর ভিতরে কিন্তু এই ফ্যাসিবাদী কর্মকর্তাদের একটা বিশাল চক্র আছে। অতএব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি সত্যি মিন করে থাকেন যে আপনি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নেবেন, তার রাজনৈতিক কার্যক্রম থাকতে পারবে না, তাহলে এই আইনি প্রতিষ্ঠানগুলো, এই ব্যবস্থাগুলো কিন্তু আপনাকে স্ট্রেনথেন করতে হবে এবং খতিয়ে দেখতে হবে আপনার ফোর্সগুলোর ভিতরে টোটাল যেই পেশাদারিত্ব দরকার সেই পেশাদারিত্ব আসলে আছে কিনা, অনেস্টি ইন্টিগ্রিটিওয়ালা অফিসার আছে কিনা, তাহলে সেটাকে রিপ্লেস করবার ব্যবস্থা কি হবে, আপনি স্পিড আপ বিসিএস দিতে পারেন কিনা, বিসিএস দিয়ে ট্রেন আপ করে আপনি রিপ্লেস করবেন। ঠিক একইভাবে কনস্টেবল, এসআই থেকে শুরু করে পুরো ফোর্সের ভিতরে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদেরকে কিভাবে আপনি ক্লিনিংটা করবেন। তা না হলে আপনি যেটা করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তাই আমরা আশা করছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা উনি মিন করেছেন এবং এইটার কার্যকর পদক্ষেপ প্রতিদিন, প্রতিক্ষণে আমরা আসলে বাস্তবে দেখতে চাই। তাহলেই হচ্ছে জনগণ আশ্বস্ত হবে। আপনি সংসদে বিভিন্ন জায়গায় আপনার যে মেধার স্বাক্ষর রাখছেন, আপনার ডিপার্টমেন্ট পরিচালনা করবার জন্য আমরা একই স্বাক্ষর, একই কম্পিটেন্স এবং প্রফেশনালিজম আমরা দেখতে চাই। আপনি ব্যর্থ হলে কিন্তু পুরো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই কিন্তু এই ব্যর্থতার দায় নিতে হবে, ব্যর্থতার জন্য তাদেরকে পোহাইতে হবে। আর সম্প্রতি যেটা বলে শেষ করব, বিএনপির একটা বিশাল ছাত্র জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা আসলে শত্রুর নিশানা ঠিক করতে পারতেছে না। বিএনপির একটা বিশাল অংশ এনসিপি, জামাত শিবিরকে শত্রু নিশানা করে তাদের পিছনে দিনরাত অনলাইনে অফলাইনে লেগে আছে। মাথায় রাখবেন, 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিন্তু ইউনূসের বিরুদ্ধে হয় নাই, জামাত, এনসিপি, এবি পার্টির বিরুদ্ধে হয় নাই, হয়েছিল আওয়ামী লীগ এবং দিল্লির আওয়ামী। আমাদের বড় ভাই সালাউদ্দিন ভাই আওয়ামী লীগ সম্পর্কে খুবই পরিষ্কার বার্তা দিয়েছেন এবং এটার জন্য আমরা অবশ্যই ওনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। এবং আমরা চাচ্ছিলাম বিএনপির তরফ থেকে, পার্টিকুলারলি সিনিয়র লিডারশিপ, সালাউদ্দিন ভাই যেখানে আছেন, এই বার্তাটা যদি ফেব্রুয়ারিতে, মার্চে দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগের যে প্রচুর এই ঝটিকা মিছিল, ফাত্রামি, সিডিআই করবার যে কালচারাল অঙ্গনের এই 4th গ্রেডের
গ্রেডের অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে দিয়ে যেসব স্ট্যাটাস করানো হয়েছে, তাদেরকে দিয়ে যে বট বাহিনী পেইড রোলের যারা কাজ করছে তারা যে কাজগুলো করতেছে এবং করেছে গত কয়েক মাসে, পার্টিকুলারলি জুলাইকে সামনে রেখে এই কাজগুলো হতো না বলে আমি মনে করি আর কি। তো তারপরেও বিলেটেডলি আমরা সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই যে আপনি আওয়ামী লীগের ব্যাপারটা এটা পরিষ্কার করে বলেছেন, এবং আমরা বিশ্বাস করতে চাই যে আপনি এটা মন থেকে বিশ্বাস করে বলেছেন। ব্যাপারটা যেন এমন না হয় যে আসলে আমরা যেগুলো বিশ্বাসের জায়গা থেকে স্টেটমেন্টগুলো দেই, গত 2 বছর আওয়ামী লীগের ব্যাপারে আমাদের পজিশন খুবই পরিষ্কার করে বলেছি, আপনার পজিশনটা যেন এই বিশ্বাসের জায়গা থেকে এটা হয়, এবং এটা আমরা আগামী দিনগুলোতে আপনার ডিপার্টমেন্টের কাজের মধ্য দিয়ে আমরা দেখতে চাই যে আসলে এইটা আপনি মিন করেছেন, এইটা সিম্পলি কোনো সস্তা বক্তব্য না। তো আপনার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা সবটা জানাই হচ্ছে আমরা এই কশন মানে ওয়ার্ডস অফ কশন আমরা বলছি আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটাকে ডিল করবেন কিভাবে। আওয়ামী লীগকে ডিল করবার 2টা মোটা দাগের ইস্যু আছে। একটা হচ্ছে পলিটিক্যাল জায়গা, যেটা আমি বারবার বলেছি যে কংগ্রেশনাল মডেলের শুনানি করে করে আপনার একটা প্রসেসের ভিতর থেকে যাওয়া যে কিভাবে তাকে ডিল করবেন। বলা হচ্ছে যে বিচারিক পদ্ধতিতে আপনি নিষিদ্ধ করবেন বিচার করে। এখন এটা একটা পদ্ধতি। এখন আপনি কিভাবে জানলেন যে বিচারিক আদালত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার পক্ষে রায় দেবে? নাও তো দিতে পারে। তখন কি হবে? তখন আপনি কি আপিল করবেন? আপনি কি সুপ্রিম কোর্টকে মানে বলার চেষ্টা করবেন, অথবা কোনোভাবে তাকে কি কনভিন্স করবার চেষ্টা করবেন, অথবা ব্যাকডোরে কনভিন্স করবেন? সেটা করবা আসলে ঠিক হবে কিনা, বিচারিক আদালতকে অথবা অ্যাপিলেট কোর্টকে কোনোভাবে পার্সু করবার চেষ্টা করা। তো যদি সর্বোচ্চ সেটা না হয় তখন কি হবে? তাহলে এই যে জুলাইয়ের বিষয়টা কি তাহলে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে, আচ্ছা কোর্ট তো নিষিদ্ধ করে নাই, এখন আমরা কি করব? আমরা তো কোর্টের সিদ্ধান্তকে ইন্টারফিয়ার করতে পারি না। আমার কাছে মনে হয়েছে তখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রসেসটা আসবে সেটা হচ্ছে পার্লামেন্টের কাছে চলে যাওয়া আওয়ামী লীগের প্রশ্নে। যেভাবে একটা অর্ডিন্যান্সকে সকল দল মিলে ভ্যালিডেট করেছে, র্যাটিফাই করেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, অর্থাৎ একই প্রসেসটাকে স্থায়ীকরণ করার প্রসেস পৃথিবীর অনেক পার্লামেন্টে আছে। জার্মানিতে তার পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আইন করেছে নাৎসি বাহিনীকে যখন নিষিদ্ধ করা হয়েছে। ইটালিতে তার সংসদ সিদ্ধান্ত নিয়েছে যখন ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই গত 20 বছরের ভিতরে আমরা দেখলাম বাথ পার্টি ইরাকে নিষিদ্ধ হয়েছে, ইরাকের সাদ্দাম হোসেনের যে পার্টি ছিল ইরাকের সংসদ করেছে। পৃথিবীর বহু সংসদে যারা এই উগ্র কার্যক্রম করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদেরকে নিষিদ্ধ করবার ঘটনা আছে। এবং আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু এবার মানে অনেকবারের ঘটনা না। আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু মানে নতুন কায়েম হয়েছে আমাদের কাছে, ব্যাপারটা এরকম না। শেখ পরিবারের নেতৃত্বে, শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদ কিন্তু 74-75 কায়েম হয়েছিল। অতএব জাতি এবং রাষ্ট্র তাকে কিন্তু একবার অপরচুনিটি দিয়েছে সংশোধিত হবার জন্য। আওয়ামী লীগকে রাজনীতি করবার সুযোগ দেওয়া হয়েছে, 79 সালের পার্লামেন্টে সে অংশগ্রহণ করেছে, 81-তে হাসিনা ফিরে আসছে। যদিও সেগুলো শহীদ জিয়ার রাজনৈতিক সিদ্ধান্ত আকারে সঠিক সিদ্ধান্ত ছিল কিনা সেটা অবশ্যই বিতর্কের এবং তর্কের দাবি রাখে, কিন্তু জাতি রাষ্ট্র আওয়ামী লীগকে একটা সুযোগ দিয়েছিল। কিন্তু দ্বিতীয় সুযোগে সে যেটা করেছে গত 17 বছরে সেটা হচ্ছে বাকশালের শব্দ নাম উচ্চারণ না করে নতুন করে আবার সে ফ্যাসিবাদ কায়েম করেছে, এবং সে বাবাকে হার মানিয়েছে। এবং এই ফ্যাসিবাদ কায়েম করতে যেটা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ লঙ্ঘিত হয় এমন প্রত্যেকটা কাজ আওয়ামী লীগ করেছে। এবং সেই কাজগুলো যে এখনো বন্ধ করেছে ব্যাপারটা তা না, কাজগুলো এখনো করে যাচ্ছে। কদিন আগে মাত্র পত্রিকায় দেখলাম যে ডিজিএফআই এর 5-6 কর্মকর্তা চিফ ভারত পালাইছে, ভারত হয়ে হয়তো তারা অন্য কোনো দেশে গেছে। 3 জেনারেলের কথা আসছে, তারা এখনো ভারতে হাইলি সিকিউরড রেসিডেন্সিয়াল কোয়ার্টারে থাকতেছেন, যেটা ইন্ডিয়ান আর্মির, কলকাতার আর্মির অফিসাররা যেখানে থাকে তাদের যে বাসভবন, তাদের যে ডিএইচএস এর মতো আবাসিক এলাকা, সেরকম এলাকায় তারা থাকছেন। এবং তাদের সাথে রেগুলার শেখ হাসিনার যোগাযোগ আছে, এবং তাদের সাথে বাংলাদেশে কর্মরত সার্ভিং আওয়ামী অফিসারদের সাথে যোগাযোগ আছে। ক্লিনিং অপারেশন যেটা হওয়ার কথা ছিল আমাদের আর্ম ফোর্সেসে, আমাদের ব্যুরোক্রেসিতে, সেই জিনিসটা আমাদের হয় নাই, গণমাধ্যমে হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে, তারা এখনো ষড়যন্ত্র করছে, মতামত তৈরি করবার চেষ্টা করছে, দেশে কেওয়াস লাগাচ্ছে। অতএব এর প্রত্যেকটা জায়গা কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্তৃত্বাধীন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের জায়গায় আছে।
আমি সম্প্রতি জানলাম একটা সোর্সে যে সালমান এফ রহমান আনিসুল হককে কোস্টগার্ডের যে টিমটা গ্রেফতার করেছে ভোলা থেকে, তারা গ্রেফতারের সময় 3 ব্যাগ ডলার ছিল, 3টা ব্রিফকেস ভরা ডলার ছিল, যেটা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা দিয়েছে এবং গ্রেফতার করবার 8 দিন পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং জব্দ তালিকার ভিতরে ওই 3 ব্রিফকেস ডলার নাই। টাকাগুলো কই গেল? এবং এর ভিতরে আরও অনেক লেনদেন হয়েছে, তাদেরকে সেফলি ওই পারে পার করে দেওয়া যায় কিনা এই কথা বলে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তো সরকারকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটা খতিয়ে দেখতে হবে যে আসলে, এবং যারা গ্রেফতার করেছেন যেই টিমের যে সদস্যরা, তাদেরকে আবার ডিসমিসও করেছে। তাহলে দেখেন ফোর্সের ভিতরে, আর্ম ফোর্সেসের ভিতরে যারা জেনুইনলি পেশাদারিত্বের সাথে কাজ করছে, যারা অস্ত্র উদ্ধার করতেছে, কোস্টাল রিজিয়নে সুন্দরবনে ডাকাত ধরতেছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে, জমা দিচ্ছে, টাকা পয়সা উদ্ধার করতেছে, তাদেরকে আপনি আবার ডিসমিস করছেন, ফেক কারণ দেখায়া তাদেরকে বাহিনী থেকে বহিষ্কার করছেন, পেনশন দিচ্ছেন না। তো এই প্রত্যেকটা ঘটনা যেহেতু কোস্টগার্ড ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তাদেরকে এগুলো খতিয়ে দেখা দরকার সিরিয়াসলি যে অভিযোগগুলো সত্য কিনা। আর একটা ঘটনার জন্য অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হবে যে 33 জন পুলিশ কর্মকর্তাকে সম্প্রতি বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল। এবং এই ফ্যাসিবাদের কর্মকর্তাদের শুধু অবসর দিলে হবে না, তাদেরকে ইনভেস্টিগেশন করা দরকার যে গত 17 বছরে ফ্যাসিবাদ কায়েমে তারা কি কি অন্যায় অপরাধের সাথে যুক্ত ছিল সেটাও বিবেচনায় নিতে হবে। এবং এখনও পুলিশ বাহিনীর যে নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি, এর ভিতরে কিন্তু এই ফ্যাসিবাদী কর্মকর্তাদের একটা বিশাল চক্র আছে। অতএব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি সত্যি মিন করে থাকেন যে আপনি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নেবেন, তার রাজনৈতিক কার্যক্রম থাকতে পারবে না, তাহলে এই আইনি প্রতিষ্ঠানগুলো, এই ব্যবস্থাগুলো কিন্তু আপনাকে স্ট্রেনথেন করতে হবে এবং খতিয়ে দেখতে হবে আপনার ফোর্সগুলোর ভিতরে টোটাল যেই পেশাদারিত্ব দরকার সেই পেশাদারিত্ব আসলে আছে কিনা, অনেস্টি ইন্টিগ্রিটিওয়ালা অফিসার আছে কিনা, তাহলে সেটাকে রিপ্লেস করবার ব্যবস্থা কি হবে, আপনি স্পিড আপ বিসিএস দিতে পারেন কিনা, বিসিএস দিয়ে ট্রেন আপ করে আপনি রিপ্লেস করবেন। ঠিক একইভাবে কনস্টেবল, এসআই থেকে শুরু করে পুরো ফোর্সের ভিতরে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদেরকে কিভাবে আপনি ক্লিনিংটা করবেন, তা না হলে আপনি যেটা করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তাই আমরা আশা করছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা উনি মিন করেছেন এবং এইটার কার্যকর পদক্ষেপ প্রতিদিন প্রতিক্ষণে আমরা আসলে বাস্তবে দেখতে চাই। তাহলেই হচ্ছে জনগণ আশ্বস্ত হবে। আপনি সংসদে বিভিন্ন জায়গায় আপনার যে মেধার স্বাক্ষর রাখছেন, আপনার ডিপার্টমেন্ট পরিচালনা করবার জন্য আমরা একই স্বাক্ষর, একই কম্পিটেন্স এবং প্রফেশনালিজম আমরা দেখতে চাই। আপনি ব্যর্থ হলে কিন্তু পুরো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই কিন্তু এই ব্যর্থতার দায় নিতে হবে, ব্যর্থতার জন্য তাদেরকে পোহাইতে হবে। আর সম্প্রতি যেটা বলে শেষ করব, বিএনপির একটা বিশাল ছাত্রী জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা আসলে শত্রুর নিশানা ঠিক করতে পারতেছে না। বিএনপির একটা বিশাল অংশ এনসিপি, জামাত শিবিরকে শত্রু নিশানা করে তাদের পিছনে দিনরাত অনলাইনে অফলাইনে লেগে আছে। মাথায় রাখবেন, 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিন্তু ইউনূসের বিরুদ্ধে হয় নাই, জামাত, এনসিপি, এবি পার্টির বিরুদ্ধে হয় নাই, হয়েছিল আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। অতএব শত্রুর নিশানা বদলাবেন না, ওই জায়গাটা হাতে রেখে, মাথায় রেখে কথা বলবেন, বক্তব্য দিবেন। কার বিরুদ্ধে কথা বললে জাতীয়তাবাদী রাজনীতি থাকবে থাকবে না এতটুকু বোঝার ক্ষমতা না থাকলে ছাত্রীর দিয়ে কিন্তু বিএনপির রাজনীতি ধসে যাবে, বিএনপির রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে। তাই আমরা চাইব যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সিরিয়াসলি এই জায়গাতে নেতৃত্ব দেবেন, আপনার মেধার পরিচয় দিবেন, যেন সত্যি আমরা পার্লামেন্টে আপনার বক্তব্য যেভাবে মনোযোগ সহকারে শুনি, আপনার কাজকেও যেন আমরা মনোযোগ সহকারে দেখে আপনাকে প্রশংসা করতে পারি। ধন্যবাদ।